আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। নির্বাচন নিয়ে ৬৬টি সংস্কার প্রস্তাবের ১৬টি নিয়ে বিএনপির দ্বিমত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকের মাঝামাঝি বের হয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ জানান, সংস্কার প্রস্তাবের ২৫টির সঙ্গে একমত ও ২৫টিতে আংশিক মত দিয়েছে বিএনপি, বাকিগুলোতে দ্বিমত রয়েছে দলটির। সকাল 11:15টার দিকে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। এই সময় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সনদ করতে চায় কমিশন। স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠাই এর মূল লক্ষ্য। গণতন্ত্রের জন্য বিএনপির ভূমিকা প্রশংসনীয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, দেশ গঠনে তারাই বেশি সোচ্চার। ঐক্যমত না হলেও ৩১ দফাই বিএনপির সনদ, এর উপর ভিত্তি করেই সামনে এগিয়ে যেতে হবে বলে জানান নজরুল ইসলাম খান। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে, আমরা আশা করছি আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে, সাংবিধানিকভাবে আমরা এমন ব্যবস্থা তৈরি করতে পারবো যা বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে। যে সমস্ত বিষয়ে হ্যাঁ না জবাবের জন্য যে শীট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। আর্টিকেল 116 অ্যামেন্ডমেন্ট না হওয়া পর্যন্ত অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট কর্তৃক চিফ জাস্টিসের হাতে ন্যস্ত থাকার জন্য, যেটা আমরা প্রস্তাব করেছি বিচার বিভাগের স্বাধীনতার জন্য এটা করা দরকার। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই সংশোধনীটা গৃহীত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করা সেটা কতটা সংবিধান সম্মত হবে সেটা আমার প্রশ্ন রইল। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলটি হলে রয়েছেন সহকর্মী জাহিদ রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে, বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। ফারিয়া, আপনি জানেন যে বৈঠকটি যে শুরু হয়েছে সেটি এখনো চলছে এবং ঐক্যমত্য কমিশনের যে স্পিরিট সেটি ধরে আসলে আলোচনা হচ্ছে। সেখানে বিএনপি একমত, দ্বিমত এবং আংশিক মত যেগুলো রয়েছিল সেই বিষয়গুলো বাদ দিয়ে, অর্থাৎ যেগুলো দ্বিমত রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার ভিত্তিতেই প্রথমে সংবিধান নিয়ে যেগুলো বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা চলছে। এরপর বিচার বিভাগ নিয়ে আলোচনা হবে, তারপর নির্বাচন কমিশন সংক্রান্ত নিয়ে আলোচনা হবে এবং হয়তো আজকে এ পর্যন্ত আলোচনা হলেও বাকি আলোচনাগুলো হবে পরবর্তী আরেকটি সময়ে, আমাদের এমনটাই আভাস দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। এছাড়া ভিতরে যে আলোচনাগুলো রয়েছে সেখানে যে আলোচনার মধ্যে স্প্রেডশিট তৈরি করা হয়েছিল সেটি নিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই স্প্রেডশিটের সাথে হানা যে বিষয়গুলো রয়েছিল এবং বিস্তারিত যে ভিতরে রয়েছে সেই বিষয়গুলো আসলে অনেকটাই অগোচর ছিল এবং সেই বিষয় নিয়েও আসলে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে বলে তিনি আমাদের জানিয়েছেন। তবে সব বিষয়ে যে সংস্কারগুলো নিয়ে ঐক্যমত্য কমিশন এবং বিএনপি তারা একমতে পৌঁছতে চান এবং যেগুলো বিষয় নিয়ে একমত হতে পারবেন সেগুলোই সনদ আকারে গৃহীত করে সেগুলো দিয়েই কাজ শুরু করার পক্ষেও বিএনপি রয়েছেন এবং এই ঐক্যমত্য কমিশনের যে সংস্কার প্রস্তাব রয়েছে সেটি বিলম্বিত যেন না হয় সেটিকে গুরুত্ব দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। পারিয়া। জায়েদ, আপনাকে ধন্যবাদ। প্রায় 15 বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক চলছে। সকালে রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় শুরু হওয়া এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠকে দু দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, আকাশপথের সংযুক্তি, প্রতিরক্ষা, কৃষি খাতের সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। সাংস্কৃতিক বিনিময় লক্ষ্যে একটি বিশেষায়িত কর্মসূচির প্রস্তাব দেওয়া হতে পারে পাকিস্তানকে। পাকিস্তানের একটি কম খরচের বিমান সংস্থা ফ্লাই জিন্না বাংলাদেশে যাত্রী পরিবহন শুরুর অনুমতির অপেক্ষায় রয়েছে। এর আগে দুই দেশের মধ্যে সর্বশেষ সচিব পর্যায়ের বৈঠকটি 2010 সালের নভেম্বরে ইসলামাবাদে হয়েছিল।
দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের সর্বশেষ আপডেট জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে 15 বছর পর পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের অর্থাৎ পাকিস্তানের পররাষ্ট্র সচিব যিনি বাংলাদেশে এসেছেন আমনা বালুচ, তিনি কিন্তু গতকালই ঢাকায় এসেছেন এবং আসার পর পাকিস্তানের যে সকল উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশে নিয়োজিত রয়েছেন তাদের সঙ্গে দাপ্তরিক বৈঠক করেছেন এবং এরপরে বাংলাদেশে যেসব ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন, আমাদের কাছে তথ্য রয়েছে। এবং এরপরে আজকে দ্বিতীয় দিনের অর্থাৎ আজকেই কিন্তু আসলে মূল তার কর্মযোগ্য যেটি বলা চলে ঢাকা সফরকালে। আপনারা সবাই জানেন যে ঢাকা এবং করাচির একটি পাকিস্তানের একটি মোটামুটি শীতল সম্পর্ক ছিল। সেই শীতলতা কিন্তু কাটিয়ে ওঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রায় 8-9 মাস পর পাকিস্তান থেকে একজন পররাষ্ট্র সচিব আসাটা আসলে বেশ আলোচ্য বিষয়। মোটামুটি সব মহলে কিন্তু এটি বেশ আলোচনার সাথে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে যে এফওসিটি সকালবেলা 10:25-এ শুরু হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে এবং আমনা বালুচের নেতৃত্বে দুইটি দল সেখানে একটি বৈঠকে বসেছিলেন এবং বৈঠকটি ঠিক কিছুক্ষণ আগে শেষ হয়েছে। সেখানে তারা এখন মধ্যাহ্নভোজে রয়েছেন এবং ঠিক বেলা 3টা বাজে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এর পরপরই বেলা ঠিক 3:30-এর সময় কিন্তু জানেন যে গতকালকে সকালে মার্কিন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যে 2জন মন্ত্রী এসেছেন তাদের সঙ্গে কিন্তু একটি বৈঠক হওয়ার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। বৈঠক ঠিক না, এটি আসলে সৌজন্য সাক্ষাৎ বৈঠক যেভাবে বলা যায়। এবং এরপর কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে ঠিক এখানে 3টের সময় একটি বৈঠকের পর কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আমনা বালুচ কিন্তু যাবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য। তো এই আমনা বালুচের এবারের যে এই সফরটিকে ঘিরে কিন্তু আসলে নানা ধরনের আশার আলো কিন্তু দেখা যাচ্ছে। এবং সবথেকে বেশি যেটি আসলে সব মহলে আলোচিত হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কটা হয়তো পুরোদমে চাঙা হতে চলেছে। তো এই ছিল আমার কাছে আমনা বালুচের সফর সম্পর্কে সর্বশেষ। শাকিলা, আপনাকে ধন্যবাদ। কারিগরি ছাত্র আন্দোলনের 18 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষা অধিদপ্তরের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিস রেহানা। এর আগে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ এবং শিক্ষা উপদেষ্টার আহ্বানে ছাত্রনেতারা সচিবালয়ে যায়, তাই পূর্ব ঘোষিত রেলপথ ব্লকের কর্মসূচি শিথিল রেখেছেন তারা। বৃহস্পতিবার মধ্যরাতে নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় নেতারা জানান বৈঠকের উপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে। এর আগে বুধবার দিনভর রাজধানীর তেজগাঁও 7 রাস্তা মোড় সহ দেশের বিভিন্ন স্থানে 6 দফা দাবি আদায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এই আন্দোলনের মুখে রাতেই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে সরিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়, আর অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় উপাধ্যক্ষ সাহেলা পারভিনকে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আশিকুল, বৈঠকে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে, কোনো তথ্য জানতে পেরেছেন কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। 11:30 সকাল 11:30 এখানে প্রতিনিধি দলটি এসেছেন পলিটেকনিক্যালের যে ছাত্রদের যে সংগঠন যারা এই আন্দোলন বাস্তবায়নে কাজ করছেন তাদের 18 সদস্যের একটি প্রতিনিধি দল 6 দফা দাবি নিয়ে বৈঠকে বসেন। ঠিক 12:10 নাগাদ 10-এ এই বৈঠকটি শুরু হয় এবং এই বৈঠকটি এখনো পর্যন্ত কিন্তু চলছে। আমরা যেটুকু জেনেছি যে 6টি দফার মধ্যে 3টি দফা নিয়ে এ পর্যন্ত আলাপ আলোচনা হয়েছে এবং সেটির পক্ষে বিপক্ষে নানা ধরনের যুক্তি উপস্থাপন করছেন ছাত্ররা। এবং তারা এই দেশের বিভিন্ন জেলায় যে পলিটেকনিকের যে সংগঠনের যে নেতারা রয়েছেন সেখানে কিন্তু এই ছাত্র নেতারাও এখানে এসেছেন এবং তারাই কিন্তু এই যুক্তি পাল্টা যুক্তি তর্কে সেখানে অংশগ্রহণ করছেন। আমরা যেটুকু জেনেছি যে আরও বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে, যে সময়ের পরে আসলে বোঝা যাবে যে কতটা এই তাদের যে 6টি দফা সেটির
কতটুকু বাস্তবায়ন হয় বা কিভাবে করা হয়। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি ফারিয়া, যে এই আন্দোলনকে কেন্দ্র করে তারা যে 6টি দাবি দিয়েছেন, এই দাবির মধ্যে কিন্তু তারা বলছেন যে কারিগরি শিক্ষা বোর্ডে যে সচিব থেকে শুরু করে যেসব কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয় তাদেরও কারিগরি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এরকম তারা দাবি দিয়েছেন। ইন্সট্রাক্টর ক্ষেত্রে পদোন্নতির বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন এবং তাদের যে কারিগরি শিক্ষার যে উন্নত বিশ্বের সাথে যে তাদের যে একটা বৈষম্য রয়েছে এবং সেই বৈষম্য দূর করার ক্ষেত্রে সরকার কি করতে পারেন সেই বিষয়গুলোর উপরও কিন্তু তারা এই দাবি দেওয়ার উপর, সেই দাবিগুলোর উপরও কিন্তু তারা জোর দিচ্ছেন। তো সবশেষ পারিয়া যেটি আপনাকে বলতে পারি যে এই বৈঠক শেষ হওয়ার আগে আসলে মূল বিষয়টি আমরা জানতে পারবো না যে কয়টি দাবি পূরণ হলো বা কিভাবে পূরণ হলো, কিভাবে এটি বাস্তবায়ন করা হবে, সেই বিষয়গুলোর সুস্পষ্ট যে নির্দেশনা সেটি আমরা বৈঠকের পরেই আপনাকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে। আশিকুল, আপনাকে ধন্যবাদ। এদিকে খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে চলছে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের পাল্টাপাল্টি কর্মসূচি। সকালে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার সামনে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে কর্মচারী সমিতি। এই সময় সমিতির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্যে বলেন, বর্তমান ভিসি কুয়েটে 28 বছর ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত বলেও জানান তারা। এদিকে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে শিক্ষকরা জরুরি সভা করেছেন। অন্যদিকে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে সন্ধ্যায় দুর্বার বাংলা মোড়ে মশাল মিছিল করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। এই বিষয়ে আরও জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, ক্যাম্পাসের কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে জানাবেন। হ্যাঁ ফারিয়া, যেমনটা বলছিলেন, কর্মসূচি পাল্টা কর্মসূচির মধ্যে দিয়ে চলছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে আমি রয়েছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ারের সামনে। এখানে কিন্তু দুপুরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেই মানববন্ধনে কর্মচারী সমিতির পক্ষ থেকে করা হয়েছিল। মানববন্ধনে কর্মচারীরা যে কথাটি বলেছেন যে তাদের যে ভিসি রয়েছেন তিনি দীর্ঘ 28 বছর এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। কর্মরত থেকে তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করছেন এবং সেই সঙ্গে বক্তারা যে কথাটি বলেছেন যে গুটি কয়েক অর্থাৎ 50 থেকে 100 জন শিক্ষার্থী 5300 শিক্ষার্থীর ভাগ্য নিয়ে সিনিমিনি খেলছে, এমনটাই কিন্তু বক্তারা কিছুক্ষণ পূর্বে বলেছিলেন। সেই সাথে শিক্ষকদের কর্মচারীদের সাথেও একটি বৈঠক হয়েছে। সেই সঙ্গে আপনাকে আরও জানিয়ে রাখি, আজ সন্ধ্যার পরে কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। এই মশাল মিছিল শেষে তারা কিন্তু আবার নতুন কর্মসূচি দিবেন বলে তারা জানিয়েছেন। তাদের যে এক দফা ভিসি মাসুদের পদত্যাগ, সেই পদত্যাগ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষার্থীরা বলেছেন যে তাদের উপরে যতই নির্যাতন করা হোক, মামলা দেওয়া হোক, হল থেকে বহিষ্কার করা হোক, তারপরেও তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। কোনোভাবেই তারা প্রশাসনের সাথে এই মুহূর্তে সমঝোতা আসবেন না বলে তারা জানিয়েছেন যে যতদিন পর্যন্ত ভিসি মাসুদের পদত্যাগ না হবে ততদিন তারা তাদের এই এক দফা আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। অপরদিকে প্রশাসন সহ যে সকল কর্মকর্তা কর্মচারী শিক্ষক রয়েছেন তারাও শক্ত অবস্থানে রয়েছেন। তারাও বলেছেন যে দীর্ঘদিন ভিসি এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে এখানে জয়েন করেছেন, চাকরি করেছেন, প্রায় 28 বছরে তিনি তার সুনামের সঙ্গে কাজ করেছেন। তাই তার সুনাম ধরে রাখার জন্য তারা তার পাশে রয়েছেন বলে তারা জানিয়েছেন। তারা যেটা বলেছেন যে তার সুনাম অক্ষুণ্ণ করার জন্য একটি মহল কাজ করে চলছে বলে তারা জানিয়েছেন। এই ছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিক্ষক আন্দোলনের সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে দুপুরে ঢাকায় মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয় 35 মিলিমিটার। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বেশ কিছু এলাকায়। এদিকে রাজশাহীতে এ পর্যন্ত 12 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া অফিস। আগামী কয়েকদিন ঝোড়ো বাতাস সহ বিভিন্ন স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার। এদিকে দুপুরে মেহেরপুরে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি হয়েছে। ক্ষতি হয়েছে বোরো ধান সহ বিভিন্ন প্রকার উঠতি ফসলের। অপরদিকে ভোররাতে দিনাজপুরের হিলিতে স্বস্তির বৃষ্টি হয়েছে। 27 জেলায় কালবৈশাখী ঝড় আবারও হতে পারে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃষ্টির আশঙ্কায় সুনামগঞ্জের হাওরে চলছে বোরো ধান কাটা। জেলার 137টি হাওরে এবছর 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। গেল 10 এপ্রিল থেকে হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। বুধবার বিকেল পর্যন্ত জেলার 18,000 হেক্টর জমির ধান কাটা হয়েছে। 90,000 শ্রমিকের পাশাপাশি 287টি হারভেস্টার, 32টি রিপার দিয়ে ধান কাটা হচ্ছে। ভারী বৃষ্টির আশঙ্কায় কৃষকদের ধান কাটার জন্য অনুরোধ জানিয়েছে জেলা কৃষি বিভাগ। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, ধান কাটার বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। ফারিয়া যেমনটা বলছিলেন যে সুনামগঞ্জের আসলে ধান কাটা শুরু হয়েছে। প্রতি বছরের ন্যায় এপ্রিলের মাঝামাঝি ভাগ থেকে সুনামগঞ্জে হাওরে ধান কাটা শুরু হয়। চলতি বছরেও গত 10 এপ্রিল সুনামগঞ্জে হাওরে ধান কাটা উদ্বোধন করেছেন কৃষি উপদেষ্টা। এরপরেই জেলার প্রায় সকল হাওরে ধান কাটা শুরু হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি বিভাগ যেমনটি জানিয়েছেন যে ভারী বৃষ্টিপাত হতে পারে, যার কারণে সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি পেতে পারে, এতে করে বুড়ো ফসল ঝুঁকিতে পড়তে পারে। তাই সুনামগঞ্জের জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, কৃষি বিভাগ কৃষকদেরকে দ্রুত ধান কাটা অনুরোধ করছেন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আবহাওয়ার যে পূর্বাভাস, সুনামগঞ্জের হাওড়া অঞ্চল এবং পার্শ্ববর্তী ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে বৃষ্টি হতে পারে, যার কারণে কৃষকদেরকে অনুরোধ করছেন তারা। কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে বৈশাখীতে আসলে রোদের প্রয়োজন, যত বেশি রোদ তত তাদের সুবিধা ধান কাটতে, মাড়াই করতে। কিন্তু গতকালকে কিছু বৃষ্টি হয়েছে, আজকেও দুপুর পর্যন্ত বৃষ্টি ছিল। এখন বৃষ্টি নেই, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কিন্তু আবার বিকেলে বৃষ্টি হতে পারে। কৃষকরা আশা করছেন যদি বৃষ্টিপাত না হয় নিরাপদে ধান কাটতে পারবেন। তবে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল পর্যন্ত সুনামগঞ্জের আকাশে মেঘ রয়েছে। আর আরেকটি তথ্য জানাতে চাই, কৃষি বিভাগ যেমনটা আমাদেরকে বলছেন যে 80 ভাগ ধান পাকা যে সমস্ত হাওরে রয়েছে, কৃষকদেরকে তারা অনুরোধ করছেন দ্রুত ধান কাটার জন্য। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য যে আগামী 21 তারিখ পর্যন্ত সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে, একই সাথে বজ্রপাত হতে পারে। তাই যাতে কৃষকরা দ্রুত ধান কাটেন, জেলা প্রশাসনও অনুরোধ করছেন। জেলা প্রশাসনের মাধ্যমে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি কৃষকদেরকে উৎসাহিত করছেন এবং কৃষকরা আশা করছেন যদি একে একে বেরিয়ে আসছে ওএসডি কর্মকর্তা জিনিয়া জিন্নাতের বিভিন্ন কুকীর্তি। নরসিংদীর শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালে নিয়ম না মেনে কথিত স্বামীসহ সরকারি গাড়ি নিয়ে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। ভ্রমণের সব খরচ বহন করতে হতো গাড়ি চালককে। পরে টাকা পরিশোধ না করে উল্টো চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় ওই চালককে। দোষীদের শাস্তি ও চাকরি ফেরত সহ ক্ষতিপূরণ চান ভুক্তভোগীরা। নরসিংদীর প্রতিনিধি গিয়াসউদ্দিন রনির সহায়তায় আরও জানাচ্ছেন AR বাদল। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সরকারি কর্মকর্তা হিসেবে জিনিয়া জিন্নাত যেখানেই গেছেন সাথে থেকেছেন তার স্বামী ভয়ঙ্কর প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিন। জিনিয়া জিন্নাত 2020 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তার স্বামীকে দেখা যায় অভিযানে জিনিয়া জিন্নাতের সঙ্গে। 3 জনকে 5 দিন করে জেল দিয়েছি। তাদের এক গাড়ি চালক অভিযোগ করেন ক্ষমতার অপব্যবহার করে ইউনো থাকাকালে জিনিয়া ও তার স্বামী সরকারি গাড়ি এবং প্রটোকল নিয়ে অনিয়ম করতেন। অফিসের ডিউটির পরে ওনার হাজব্যান্ড নিয়ে ঘুরতে গেছে আর কি। ঘুরার ফাঁকে ফাঁকে যা খরচ বহন আছে সব আমি বহন করছি 2 মাস। আমাদের সাথে আরো আনসার গেছে, নোয়াখালীতে গেছিল 3 দিনের জন্য আর কি। অফিসিয়াল গাড়ি নিয়ে গেছে, সব মিলিয়ে টিলা প্রায় 1,40,000 টাকার মতো ওনার কাছে আমি পাওনা হয়েছি। একই অভিযোগ করেন নরসিংদীর শিবপুর পৌরসভার আরেকজন গাড়ি চালক। দিনের বেলা তো ওনার ডিউটি করতেই হইতো, রাত্রেবেলা ওনার দেশের বিভিন্ন জায়গায় দৌড়াতে হইতো। যেমন মনে করেন প্রায় সময় নোয়াখালী, চট্টগ্রাম, ময়মনসিংহ, মানে ওনার যখন যেদিকে মনে চাইতো ওইদিকে যাইতে হইতো। ওনার হাজব্যান্ডের নাম, ওনার নামটা আসলে আমরা কেউই জানি না, সঠিক কোনো নাম উনি কখনো বলে নাই। আর উনি সবসময় মাস্ক টাক্স লাগায় থাকতো, মানুষের সাথে আমরা একটা মিশতো না। ব্যক্তিগত কাজ করিয়ে এই দম্পতি পারিশ্রমিক দেননি এমন অভিযোগও করেন অনেকে। খুবই খারাপ আচরণ করতো ওনার হাজব্যান্ড। 17,000 টাকা মানে ঠিক করে নিচ্ছে ওনার হাজব্যান্ড, কুরবানি গরু কাটিয়ে দিব, সেই টাকা ওপরে ওনার মানে দেয় না, কষের টাকাটা ওনার দেওয়া যায়নি আমার। ক্ষমতার দম্ভে সাধারণ মানুষের সঙ্গে অস্বাভাবিক আচরণ ছিল তাদের স্বভাবজাত। বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্টে, ঢাকার বিভিন্ন অভিজাত রেস্টুরেন্টে যেত, গিয়ে বলতো যে খাইছি টাকা দাও। এমনও হয়েছে যে আমার ফোন দিয়েছে যে ভাইয়া তুমি টাকা পাঠাও, আমি তোমায় আইসা দিতেছি বিকাশে। আমি আমার ইমিডিয়েট সিনিয়র যে ভাই ওরে ফোন দিত,
যে টাকা পাঠাও আমি এসে দিতেছি, পরে টাকা নিয়ে যেত। চা ভাল লাগে নাই, উনি চায়ের কাপ আসার দিয়ে ফালাই দিছে। যে চা স্কুলের যে মালিক ছিল ওনার অকথ্য ভাষা গালি গালাজ করছে। পরে দেখছে যে ইউনুর হাজব্যান্ড, এই কারণে আর ওনার তখন কিছু বলে নাই। অভিযুক্ত আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিন সন্ত্রাসী, দেশদ্রোহী ও প্রতারণা মামলায় এখন কারাগারে। সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আছেন। এসব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি। এটা নিয়ে আমি এখন আপনার সাথে কথা বলছি না। ভুক্তভোগীরা দ্রুত তাদের ক্ষতিপূরণ এবং চাকরি ফেরত পাবেন এমন প্রত্যাশা করেন। খুবই শোচনীয় অবস্থায় আছে। আর বাদল, RTV, ঢাকা। সুন্দরী মেয়েদের দিয়ে সৌদি রাষ্ট্রদূতকে প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মডেল মেঘলা আলমকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। এছাড়া তার সহযোগী সমীর দেওয়ানকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আজ সকালে তাদের দুজনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিদেশি প্রভাবশালী ব্যক্তিদের ফাঁদে ফেলতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও অল্প বয়সী মেয়েদের ব্যবহারের তথ্য উঠে এসেছে মেঘনার নামে। যদিও মেঘনা আলম আদালতকে নিজেকে নির্দোষ দাবি করেন। আজকে এই মামলাও তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করে এবং বিজ্ঞ আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। আর সমীর দেওয়ানকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ওয়াকফ আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কঠিন কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। বুধবার ভারতের সুপ্রিম কোর্টে এই আইনের বিরুদ্ধে 73টি পিটিশনের শুনানি হয়। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কুমার ও KV বিশ্বনাথের বেঞ্চ ওয়াকফ বাই ইউজার ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্য নিয়োগের বিষয়ে সরকারের জবাব চেয়েছেন। হিন্দু দেবোত্তর বোর্ডে যদি মুসলিম সদস্য নিয়োগ না হয় তাহলে ওয়াকফ বোর্ডে হিন্দু হবে, সেই প্রশ্ন রাখে আদালত। এই আইন নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হচ্ছে, এই বিষয়েও উদ্বেগ জানায় আদালত। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান নতি স্বীকার করবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে চাইলে তেহরানকে অবশ্যই তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণ বাতিল করতে হবে। আগামী শনিবার মাস্কাটে দ্বিতীয় দফা আলোচনা শুরুর আগে এ দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। উইটকফের মন্তব্যকে সাংঘর্ষিক বলছে ইরান। ইউরেনিয়াম বাতিল করা নিয়ে আলোচনা করা যাবে না বলে জানিয়ে দিয়েছে ইরান। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় অন্তত 35 জন নিহত হয়েছে। যুদ্ধবিরতির পর নতুন করে ইসরায়েলি বাহিনীর হামলায় 5 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, এক প্রতিবেদনে তথ্য জানায় আল জাজিরা। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড স্থায়ীভাবে দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে জার্মানি। মূলত ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কটজগর্ড গাজার তথাকথিত নিরাপত্তা অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করার কথা বলার পর জার্মানি ইসরায়েলকে সতর্ক করে দিল। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।